অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। পর্ব সংখ্যা ৮। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে বাস চলছে। বেশ ঠান্ডা অনুভূতি হচ্ছে। শরীরে ওড়না জড়িয়ে দু হাতের তালু ঘষে যাচ্ছে তরি। সে ঠিক জানালার পাশ ঘেঁষে বসেছে। কানের পাশে এখনও মাহমুদের গজে দেওয়া কদম ফুল। পাশের সিটেই কারোর সাথে গুরুত্বপূর্ণ ফোন আলাপে ব্যস্ত মাহমুদ। কথা চলমান রেখেই হাত বাড়িয়ে জানালার গ্লাস আটকে দিল। তরির যেন ঠান্ডা না লাগে। ব্যস্ততার বিরতার খেয়াল রইল তরির উপর। বাসের একজন লোক তাদের আর চোখে পর্যবেক্ষণ করছে। তরি আর নির্লিপ্ত রইল, কারণ নজরকে তোয়াক্কা করল না। কথা বলায় ব্যস্ত মাহমুদকে মনোযোগী দর্শনের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শক্তপোক্ত দেহের সাথে আশ্বাট হয়ে লেপটে আছে কালো শার্ট। আজ আর টপ বোতাম দুটো খোলা নেই, পরিপাটি হয়েই এসেছে। কথা বলার সময়ও তার ভঙ্গিমা বেশ দৃঢ়। তরি চোখ বুঝতে ভয় পায়। বিষণ্ণতা এসে ঝেঁকে ধরে তাকে। তার কল্পিত পুরুষ এখন আর আবছায়ায় নয়। তরি এখন তাকে স্পষ্ট দেখতে পায়। চোখ বুঝলেই মানুষটি চমৎকার হেসে তাকিয়ে থাকে। তরি বিরূম হয়ে আরেকটু গুটিয়ে যায়। কিছুতেই বিশ্বাস হতে চায় না এই মানুষটি তার কল্পনায় ঘুরে বেড়ায়। সে দৃষ্টিভ্রমের মতো কল্পনাভ্রম ভেবে উড়িয়ে দেয় সিরিয়াস ব্যাপারটি। তরির মনে পড়ে গেল ঈদের দিনের কথা। মানুষটি কীভাবে তার চিকন হাতটি আঁকড়ে ধরল, অথচ তরি বাধা দিতে পারল না। বুক করা ক্যাবের জানালায় মুখ বাড়িয়ে চুপটি করে বসে রইল। মানুষটির উচ্চারিত প্রতিটি বাক্য তার মনে শিহরণ জাগিয়ে দেয়। তরি স্তব্ধ হয়ে শুনে যায়, অনুভব করে মানুষটির উৎকণ্ঠা, কিন্তু কিছু বলতে পারে না। তীব্র প্রতিবাদ জানাতে পারে না। চরম সত্য হলো প্রতিবাদ জানারও ইচ্ছা নেই। সেদিন রাতেই বাবার তোড়জোড় ফুলকণে বাধ্য হয়ে ফিরতে হয়েছে তরি আর মিঠুকে। বাবা বাজারের ওপর এসে দাঁড়িয়েছিলেন। মাহমুদ এসে দুজনকে নামিয়ে দিয়ে বিদায় নিল। এর কিছুদিন পর তারা ফিরে এলো। মাহমুদের কপালের উপর আছড়ে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাত জোড়া চঞ্চল হয়ে ওঠে। তরি সাহস করে তার অদম্য ইচ্ছাকে প্রাধান্য দিল। হাত চালিয়ে দিল মাহমুদের চুলের বাজে। কপালের চুলগুলো ঠেলে দিল পেছন দিকে। তরির আকস্মিক কাজে ভারী চমকালো মাহমুদ। তার চোখ মুখ সেই কথাই বলছে। জ্যৈষ্ঠ মাসের খরতাপের পর এ যেন আষাঢ়ের এক পশলা বৃষ্টি মনে হলো মাহমুদের কাছে। আষাঢ় মানেই আবেগ, প্রেমময় মাস। মাহমুদের মনে হলো সত্যিই তার জীবনে আষাঢ় নামলো। ঝুম বৃষ্টিতে তার হৃদয় ভিজে উঠল। মাহমুদের চোখ মুখে খেলে গেল এক তৃপ্তি হাসি। অল্প স্বল্প ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। এতেও ভীষণ চমৎকার দেখাচ্ছে মানুষটিকে। মাহমুদের নিরলস দৃষ্টির কবলে পড়ে জট করে হাত গুটিয়ে নিল তরি। এবার তার অস্বস্তি হলো। কি দরকার ছিল এমন একটি কাজ করার? জানালার বাইরে দৃষ্টি টেকল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ হওয়ার বৃথা চেষ্টা চালিয়ে গেল। মাহমুদ বুক ভরে শ্বাস নিল। এখনও ঠোঁটের ধারে লেগে আছে নজর করা হাসি। ঘরের আসবাবপত্র মুছে রাখছেন মা, সাথে সাহায্য করছে তরি। ওরও একটা কাপড় হাতে মোছার কাজ করছে। তরি বলল, তোর মুছতে হবে না পাকা বুড়ি। ওরও সোফা মুছতেই বলল, আমি সোফা মুছে রাখছি, এটা আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। তরির চোখ চড়ক গাছ। মায়ের দিকে তাকিয়ে দুজনেই হেসে ফেলল। তরি শুধালো, তোর শ্বশুরবাড়ি এলো কোথা থেকে? ওরও বিরক্ত হলো যেন। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি কি বড় হব না? তোমার মতো বড় হলে আমার যখন বিয়ে হবে তখন এই সোফা সেট আমি শ্বশুরবাড়ি নিয়ে যাব। এগুলো তো সব মিঠু আর তার বউয়ের। ওরও তেতে উঠল। মিঠু পচা কুমড়ো সব পাবে, আমি মা বাবার কাছ থেকে কিছু পাবো না? তরি মিটিমিটি হেসে বলল, তোকে তো কুড়িয়ে পেয়েছি আমরা, তাহলে তোর আবার কিসের আবদার? ওরও রেগে গিয়ে ধমকে উঠল তরিকে, আমার কেউ নেই। মিঠু পচা কুমড়া আমার ভাই না, তুমিও আমার বোন না। তরি অরুর মতোই গাল ফুলিয়ে রইল। কথা বলল না অরুর সাথে। মাঝে মাঝে আর চোখে অরুকে দেখে মুখ টিপে হাসছে। অরুর চোখ পড়তেই অন্যদিকে ফিরে যাচ্ছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তরি কথা বলল না, অরুর চোখে জল ভরে উঠল। টলমল চোখে তাকিয়ে থেকেও তরি সাড়া পেল না। ছোট ছোট পায়ে এগিয়ে এসেই তরিকে ঝাপটে ধরে ফেচ করে কেঁদে ফেলে আদুরে স্বরে বলল,
তুমি আমার কথায় কষ্ট পেয়েছ? আমার কান্না পাচ্ছে কেন? তুমি কষ্ট পেও না, আমি তো মিছিমিছি বলেছি। আমার একটা মিটু আছে, একটা তরি আছে, তো আমার সবাই আছে। তরি বেশিক্ষণ হাসি চেপে রাখতে না পেরে শব্দ করেই হেসে ফেলল। মা বোন দুজনকে একসাথে হাসতে দেখে লজ্জা পেল ওরও। তরির ঘাড় থেকে মাথা তুলল না। ওভাবেই কেটে গেল কয়েক মুহূর্ত। পুরনোদের বিদায়ী বেলায় নতুনদের আগমন। ভার্সিটি প্রাঙ্গণ আজ মেতে উঠেছে নবীনদের পরনের উৎসবে। ঝাঁকজমকপূর্ণ সাজে সেজে উঠেছে ক্যাম্পাস। তারই প্রস্তুতি নিচ্ছে তরি। বান্ধবীদের সাথে মিলিয়ে খয়েরি রঙের শাড়ি কিনেছে। গোসল সেরে জট করেই তৈরি হয়ে নিল। পিঠ চড়ানো চুল শুকিয়ে ঢিলে কুপা বেঁধে নিল। অল্প স্বল্প সাজল। হাতে কাচের চুড়ি পরতে পরতেই আয়নায় চোখ স্থির হলো। নিজের কাছেই নিজেকে চমৎকার লাগছে। মিষ্টি করে হাসল তরি। পার্স হাতে নিয়ে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই মেসেঞ্জারে টুং করে বার্তা এলো, সামনের দিকে হেঁটে আসুন, আমি সিএনজি নিয়ে অপেক্ষা করছি। পার্সে ফোন ডুগিয়ে নেমে পড়ল তরি। আজ ভার্সিটিতে নবীনদের বরণের উদ্দেশ্য আয়োজিত অনুষ্ঠানের কথা মাহমুদের জানা। তরির কাছ থেকেই জেনেছে। তরি ভাবেনি লোকটি তার জন্য অপেক্ষা করে থাকবে। সে সামনে এগোলো না। বাড়ির সামনেই দাঁড়িয়ে রইল রিক্সা নেওয়ার উদ্দেশ্যে। তরি নিশ্চিত মানুষটি অন্যদিনের মতো তাকে অস্বস্তিতে ফেলে তাকিয়ে থাকবে। দৃষ্টির নড়চড় হবে না এক মুহূর্তের জন্য। আজ এমনিতেই একটু বেশি লজ্জা লাগছে তার। তরির লজ্জায় ডুবি ডুবি অবস্থায় আবার টুংটাং শব্দে বার্তা এলো। তরি কাপা হাতে ফোনের স্ক্রিন অন করলো। আমি অপেক্ষা করছি তো তরি, দ্রুত আসুন। তরি দুনুমুনু করে পা বাড়ালো সামনে। একটু সামনে এগোতেই সিএনজি নজরে এলো। মাহমুদকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার যাত্রাপথের দিকেই চেয়ে আছে। কোনো কথা না বলেই চুপচাপ উঠে পড়ল তরি। মাহমুদের চোখে চোখ রাখতে পারল না। বড়সড় এক ধাক্কা লাগলো মাহমুদের বুকে। সব কিছু ভুলে টুলে তরিকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তরির কোমল গাল দুটো আর রক্তিম হলো। জড়সড়ু হয়ে বসল সে। মাহমুদ ঘুরের মাঝেই বলল, আপনি আমার বুকের ভেতর গড়ে ওঠা প্রেমঘাতের একমাত্র কেয়া তরি। এই ঘাটে যে আর কোনো তরি এসে ভিড়বে না তরি। তরির কপালে চিকন ঘাম দেখা দিল। ক্রমাগত ডুব গিলল। হাঁসফাঁস করে বলল, আমার ভীষণ গরম লাগছে। মাহমুদ ঘুর ছেড়ে বেরিয়ে এলো। পকেট থেকে টিস্যু বের করে তরির দিকে বাড়িয়ে দিল। কপালের ঘাম মুছে নিতে বলে তরির দিকে পিঠ দিয়ে বসল। তরি দুর্বল হাতে ঘাম মুছে নিল। মাহমুদ আর বেশিক্ষণ তাকিয়ে থাকলেই ভুল চোখ কিছু একটা হয়ে যাবে। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। আর একটিবারের জন্য তাকালো না তরির দিকে। বুকের ভেতর ধুরু ধুরু কম্পন টের পাচ্ছে। তরিকে নামিয়ে দেওয়ার আগে একবার চোখে চোখ রেখে তাকালো। প্রশস্ত কণ্ঠে আবদার করে উঠল, আজ আপনাকে একা ভার্সিটিতে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না তরি। আজ বাসায় চলে গেলে হয় না? তরি মৃদু শব্দ করে বলল, বান্ধবীদের কথা দিয়ে ফেলেছি, সবাই অপেক্ষা করছে আমার জন্য। মাহমুদ বেকুল হয়ে বলল, আমার যে আজ বড্ড হাঁসফাঁস লাগছে তরি। তরি গুটিয়ে রাখা ডান হাত বাড়িয়ে মাহমুদের হাত ছুঁয়ে দিল। মাহমুদ আশ্বস্ত হলো। তার মনের মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলল। ফুটপাত ধরে সামনে এগুলেই বাস স্টপেজ। তরির সামনে না এগিয়ে থেমে গেল। থামতে হলো তাকে। ধুঘুর ব্যক্তিত্বের এই মানবের ধারালো নজর এড়িয়ে যাওয়ার অনুমতি যে তরির নেই। মন তাকে কিছুতেই অনুমতি দিতে চায় না, কঠোর বিরোধিতা করে। মাহমুদ দাঁড়িয়ে আছে তার সামনে। তরি থেমে থেমে শুধালো, আজও এদিকে এসেছেন যে? মাহমুদ নরম চোখে তাকালো। সূর্যের তেজ স্লাম হয়ে এসেছে। সকালের সেই চকচকে সাজ এখন আর নেই, কিছুটা মলিন দেখাচ্ছে। চোখের নিচের অল্প স্বল্প কাজল চড়িয়ে সৌন্দর্য খানিকটা কমে এলেও মাহমুদের নজরে মুগ্ধতার কমতি নেই। তার এখনও ভালো লাগছে। এক নতুন তরি, তার অগোছালো তরি। তরির প্রশ্নসূচক দৃষ্টির কপলে পড়ে তপ্ত শ্বাস ছাড়ল মাহমুদ। তার গলায় অনুরাগ জ্বরে পড়ল। সকালে একটা জিনিসের কমতি ছিল,
তা সম্পূর্ণ করতেই এসেছি। তরির বোধগম্য হলো না কিছুই। সে বোকা বোকা চাহনি নিক্ষেপ করল। মাহমুদ হালতু হেসে পকেটে হাত গুজল। কুচকুচে কালো লোমশ হাত বের করতেই বেরিয়ে এলো সফেদ রাঙা শিউলি ফুলের মালা। মুহূর্তেই ভুরভুরে সুগন্ধি ছড়ালো 12 মাসি শিউলি। দুধ সাদা এই রূপসী কপালে লাল কমলা টিপ পরে টুকটুক করে তাকিয়ে যেন বলছে, জড়িয়ে নেও আমায় তোমার ওই কেশরাশির কোপায়। তরির টুটে হাসি ফুটে উঠল। চোখ দুটো ঝলমল করছে প্রফুল্ল চিত্তে। মৃদু হেসে মাহমুদের দিকে তাকালো। তা অবলোকন করে মাহমুদের অদরকুন প্রশস্ত হলো। নরম কণ্ঠে শুধালো, পরিয়ে দেই? উঁচু কণ্ঠে কথা বললেই যেন মেয়েটি নুয়ে পড়বে, কুকড়ে যাবে। তরি মাথা দুলিয়ে অনুমতি দিল। মাহমুদ তরির পিছন দিকে আড়াল হলো। হাত রাখল কৃষ্ণ চুলের কোপায়। নিপুণ হাতে আটসাটভাবে বেঁধে দিল শিউলি ফুলের মালা। চমৎকার এই রূপ অবলোকন করতে গিয়ে মাহমুদের দৃষ্টি আটকে গেল অন্য কোথাও। শ্রাবণের তীব্র তাপদাহে একটু একটু করে ঘেমে উঠেছে শরীর। কালো রঙের ব্লাউজ আটসাটভাবে লেপ্টে আছে তরির শরীরের সাথে। কারো নজরে দৃশ্যটি বেশ আকর্ষণীয়, গিলে খাওয়ার মতো। দৃষ্টি জলসানো এই দৃশ্যে বেশিক্ষণ স্থায়ী হলো না। মাহমুদ আলগুচে আঁচল টেনে দিল পিঠের উপর। তরি প্রশ্নসূচক তাকাতেই মাহমুদ সত্যিটা ধামাচাপা দিল। পাছে নাজুক মেয়েটা আরেকটু নুয়ে যায়, সীমাহীন অস্বস্তি নিয়ে ঝরে যায়। মাহমুদের দৃষ্টি স্বচ্ছ, নেই কামুকতার ছোঁয়া। চুকে চুক রেখে সরল গলায় জবাব দিল, এভাবেই ভীষণ ভালো দেখাচ্ছে তরি। তরি আড়ালে মুখ লুকিয়ে হাসল। তার চোখ হাসছে। বেখেয়ালি হাঁটতে গিয়ে ফুটপাতের পাশ ঘেঁষে পড়তে বেঁচে গেল। হাত টান পড়তেই সোজা হয়ে দাঁড়ালো। বুকের ভেতর টিপ টিপ করছে। এক্ষুনি পড়ে গেলে কেমন লজ্জায় পড়তে হতো তাকে, ভেবেই হাঁসফাঁস লাগছে। পিচঢালা রাস্তা আর জুতার ফিতায় পা বেঁধে খানিকটা লেগেছে, তবে খুব একটা ব্যথা অনুভূত হচ্ছে না। মাহমুদ চিন্তিত দৃষ্টিতে তার পায়ের দিকেই তাকিয়ে আছে। কপালের বাজগুলো জানান দিচ্ছে সে কতটা বিচলিত। মাহমুদের অভিযোগ, আপনি বড্ড বেখেয়ালি তরি। তরি কিছু বলল না। চোখের পলক ঝাপটালো বার কয়েক। হুট করেই নিচে বসে পড়ল মাহমুদ। পায়ের চুয়ে যাওয়া অংশে বৃদ্ধাঙ্গুল চুইয়ে দিতেই 2 কদম পিছিয়ে গেল তরি। শরীরে বিদ্যুৎ কেলে গেল। পায়ে হাত দেওয়ার ব্যাপারটা দৃষ্টিকটুও দেখাচ্ছে। অনেকেই ব্যাপারটিতে কামুকতা খুঁজতে চাইবে। তরি চাইছে না কেউ তাদের নিয়ে বাজে ধারণা পোষণ করুক। তাকে নিয়ে মানুষের ভাবনা তার উপর প্রভাব ফেলবে। পৃথিবী উজাড় করা মন খারাপ তাকে ঘিরে ধরে। তপ্ত শ্বাস ছেড়ে উঠে পড়ল মাহমুদ। চিন্তিত স্বরে বলল, এইটুকু পথ হাঁটতে পারবেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি রিক্সা ডেকে নিচ্ছি। সামনে তাকাতেই বাস স্টপেজ দেখা যাচ্ছে। কয়েক কদমের জন্য রিক্সা। আঘাতটি এমন আহামরি নয়। তরি মনে মনে হাসল। বাধা দিল মাহমুদকে। মাহমুদের ডান হাতের কনিষ্ঠ আঙুল কোমল হাতের মুঠোয় চেপে নিল। মাহমুদের মনে হলো তুলতুলে নরম তুলো তার আঙুল চুইয়ে দিল। পিছু ফিরে হাতের ওই শক্ত বাঁধনে তাকালো। কতটা নিঃসংকোচে তার আঙুল আবদ্ধ করে নিল। হৃদয়ে বয়ে গেল উপচে পড়া ঢেউ। তরির চোখে তাকাতেই মেয়েটা মাথা নুইয়ে নিল। মিয়ে যাওয়া গলায় বলল, হাঁটতে পারবো আমি, ব্যথা নেই পায়ে। রা করল না মাহমুদ। তরিকে নিয়ে হাঁটল। 2 কদম এগিয়ে নিঃসংকোচে আবদার করে বসল, তরি চলুন না, বিয়ে করে ফেলি। তরির পা জোড়া থেমে গেল। চোখ মুখে ভীতি নামল। তবে মাহমুদের হাত ছাড়ল না। অভাবেই ধরে রইল শক্ত বাঁধনে। মাহমুদ দুর্বোধ্য হাসল। তরির হাত শক্ত করে চেপে ধরে ভরসার গলায় বলল, ভয় পাবেন না তরি। আমি ক্ষণিকের আবেগ নিয়ে জিততে গিয়ে বিবেকের কাছে হেরে যেতে চাই না। আমার পাওয়ার আবেগ বিবেক দুটোই আছে। তরি স্বস্তি পেল। এখনই বিয়ে করা তার মুখ্য উদ্দেশ্য নয়।
মানুষটাকে তার ভালো লাগে, ভালো লাগার জলফুটা গড়াতে দিচ্ছে। সে বুঝতে চায় নিজেকে, পাশের ওই মানুষটিকে। মাহমুদ বলল, আপনি সব সময় সেজেগুজে থাকবেন না তরি। হুট করে একদিন সেজে আমায় চমকে দেবেন, ঠিক আজকের দিনটির মতো। আমি দিনের পর দিন, মাসের পর মাস এই চমকের অপেক্ষায় থাকব। তরির মনে সুপ্ত ভালো লাগা, ভেতরকার নীরবতা অবসান ঘটালো না। চলুক কিছু ভালো লাগা নিবৃত্তে, নিঃশব্দে। তাদের নিমন্ত্রণহীন তুমুল অনুভূতির সাক্ষী হলো শ্রাবণের এক পড়ন্ত বিকেল। কোলাহলে পরিপূর্ণ এক ফুটপাত। দুজোড়া পায়ের কদম পড়ল সামনে সমান তালে। মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরছে রামি। আয়েশা সুলতানা খানিকটা বিরক্ত। সকাল থেকেই জ্বালিয়ে মারছে ছেলেটা। বিরক্ত জোড়া গলায় বললেন, তোর ওইসব রেসিপি আমি পারি নাকি? একবার বানিয়ে শিক্ষা হয়েছে আমার, তুই নিজে বানিয়ে নে। রামি নাক মুখ কুঁচকে বলল, ওহ, আমি পারবো না। তাহলে যা এখান থেকে। আমি তাহলে হবু বউকে ডেকে নিয়ে আসি, সে এসে বানিয়ে খাওয়াবে আমায়। তোমায় কত করে বলেছি বিয়ে করিয়ে দাও, শুনলেই না। আয়েশা সুলতানা চুপ করে রইলেন। রামি বাসা থেকে বেরিয়ে 4 তলায় উঠল। তরিকে জোরপূর্বক টেনে নিয়ে এলো তাদের বাসায়। মায়ের ফোন থেকে রেসিপি দেখিয়ে বলল, তোমার দায়িত্ব এটা আমায় বানিয়ে খাওয়ানোর। মা বলেছে বড় হয়ে তোমায় আমার বউ করে আনবে। তরি হালকা কেসে উঠল। রামি বলল, ঝটপট ফ্রাইড চিকেন বানিয়ে খাও তো, আমি রান্নাঘরে তোমায় পাহারা দিচ্ছি। আয়েশা সুলতানা ফ্রিজ থেকে মুরগি নামিয়ে দিয়ে চলে গেলেন। রামি রান্নাঘরে তাকের উপর বসেই ফোন ঘাঁটছে। মুঠোফোন তীব্র শব্দ করে উঠল। বড় ভাবি ফোন করেছেন। রামি রিসিভ করে কানে তুলল। কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা আছে নাকি? কেউ আমায় পাত্তা দিচ্ছে না। ইরা বিন্দুমাত্র আফসোস না করে বলল, তোর আর ওই জীবনে ভালো থাকা হবে না। মা কোথায় সেটা বল। মাকে কি দরকার? মুরব্বিকে ডিঙিয়ে ছোটো বাচ্চাদের সাথে জরুরি কথা বলতে চাইছো? অসভ্যতা নম্রতা শেখনি? আপনি মুরব্বি, মাফ করবেন দাদা শ্বশুর। আসলে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, মায়ের সাথে কথা বলতেই ফোন করেছি। রামি দুঃখী গলায় বলল, বলেছিলাম তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তুমি দিলে না। মাকে কত করে বলি তরি আপুকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাও দিচ্ছে না। আমার জীবনটাই বেদনা। স্পিকার অন থাকায় তরি সবটা শুনতে পাচ্ছে। ইরা ভাবি চমৎকার হাসলেন। রিনঝিনি হাসির শব্দটিও ভারী মিষ্টি শোনালো। তিনি রোগড় করে বললেন, যাদের বউ করার চিন্তায় তুমি শুকিয়ে যাচ্ছ, তাদের বাহুর নিচে পড়ে থাকো তুমি। বউরা তোমায় ভ্যানিটি ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবে। তরিও কিলকিল করে হেসে উঠল। রামি নাক মুখ কুঁচকে বলল, কয়েক বছর পর ঠিকই বউদের তুলনায় বড় হয়ে যাব আমি, দেখে নিও। এখন যত পারো অপমান করে নাও, সময় আমারও আসবে। ভাবি তরির গলা শুনে বললেন, তরি আছো? জি ভাবি। শুনো, তুমি আর মিটু কিন্তু সবার সাথে আসছো, আমি বারণ শুনছি না। তরি গাইগুই করে বলল, বাবা যেতে দেবেন না। তাছাড়া আমার পড়াশোনা, মিটুরও ক্লাসে গ্যাপ যাবে। এমনিতেও ওর পড়াশোনায় মন নেই। দুদিনে এমন কিছুই হবে না, আঙ্কেলের সাথে আমি কথা বলবো। আমরা 2 দিন পর এমনিতেই ওই বাসায় আসছি। আচ্ছা, আগে আপনি আসুন। এবার মাকে একটু দাও তো। রামি আয়েশা সুলতানার কাছে ফোন নিয়ে এসে তরিকে বলল, তুমিও যাবে আমাদের সাথে? দারুণ হবে, তাই না? আমার এখনই নাচতে ইচ্ছে করছে। তরি বলল, এত নেচে লাভ নেই, আমাদের যাওয়া হবে না। ঈদের দিন রামিদের বাসায় গিয়ে প্রথমে অস্বস্তি হলেও অল্প কিছুক্ষণেই জড়তা কেটে গেল। ভেবেছিল রামির ভাবি কেমন হবেন, তাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবেন। বাকিদের মতো যদি আপন করে না নিতে পারেন। তরির ভয় দূর হয়ে গেল নিমিষেই। রামির ভাবি ইরা মানুষটি বাকি সবার মতো সহজেই তরির সাথে মিশে গেলেন। বিয়ের 7 বছর পেরিয়ে গেল, এখনও সন্তানের মুখ দেখেননি। তবুও মানুষটি কতটা প্রাণোচ্ছল থাকার চেষ্টা করেন। তরির ভীষণ মনে ধরল ইরা ভাবিকে। নিঃসন্দেহে তিনি একজন চমৎকার মানুষ। মাহমুদ এসে বসল মায়ের পাশে। তরি রান্না শেষ করে প্লেট হাতে আয়েশা সুলতানার কাছে গেলেন। চুকোচুকি হয়ে গেল মাহমুদের সাথে। তরি চোখ নামিয়ে নিল। আয়েশা সুলতানা তরিকে পাশে বসিয়ে দিলেন। জড়োসড়ো হয়ে বসল সে। মাহমুদ খাওয়ার ফাঁকে
মাহমুদ কাওয়ার ফাঁকে ফাঁকে তাকেই দেখছে, যা তরির নজরে এড়ালো না। কপালের চুলগুলো কানের পাশে গুজে আরও একবার তাকালো মাহমুদের দিকে। আবারও দুজনের চুকাচুকি হলো। আয়শা সুলতানা তরির উদ্দেশ্যে বললেন, ইরা তোমাকে আর মিঠুকে ছাড়ছে না, যেতেই হবে তোমাদের। ওর বাবা মা কাল এসে দাওয়াত দিয়ে যাওয়ার কথা ছিল, আমি বারণ করে দিয়েছি। এমনিতেই সব জায়গা তাদের দৌড়াতে হবে, বিয়ে 15 দিন পর হবে। তরির গলায় স্পষ্ট দ্বিধা। মৃদুস্বরে বলল, আমি আর মিঠু কীভাবে যাব আন্টি? আমার মিঠুর দুজনেরই পড়া আছে, দুদিনের আহামরি কোনো ক্ষতি হবে না। আর তোমার বাবার সাথে আমি আর মাহমুদ কথা বলে নেব। তরি মাহমুদের দিকে তাকালো, তার সম্পূর্ণ মনোযোগ খাওয়ায়। বাসায় চলে এলো তরি। পড়াশোনায় ব্যস্ত তরি। পাশেই মুঠোফোন পড়ে আছে অবহেলায়। মেসেঞ্জারের টুং শব্দের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। মাহমুদ কেবল মেসেঞ্জারে বার্তা পাঠায়, কন্ট্রাক্ট নাম্বার এখনও আদান প্রদান হয়নি তাদের। তরি কুলে রাখা বই একপাশে টেলে রেখে ফোন হাতে নিল। ফ্রি আছেন তরি? একবার ছাদে আসবেন? সময় দেখল তরি, রাত্রি 10:49। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। লম্বা শ্বাস টেনে লিখল, আপনি কি ছাদে? সেন্ড করার পরপরই সিন হলো। মুহূর্তেই ফিরতি বার্তা, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তরি সিন করে রেখে দিল। সুতির উড়নাটি শরীরের সাথে জড়িয়ে নিল ভালোভাবে। ফোন হাতে পা টিপে দরজা পর্যন্ত গেল। বুকের ভেতর দুকপুক করছে। যাওয়ার সিদ্ধান্ত নিয়েও দরজা থেকে ফিরে এলো। 10 মিনিট এভাবেই কেটে গেল। এখন আর পড়াশোনা হবে না। বইপত্র গুজিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিল। তরিকে চমকে দিয়ে প্রথমবারের মতো মাহমুদের আইডি থেকে কল এলো। তরির শ্বাস শুদ্ধ হয়ে এলো। ঘরের বাতি নেবানো। চারদিকে গুটগুটে অন্ধকার। নির্জীবতা গ্রাস করে রেখেছে পুরো ঘর। ক্রমাগত স্পষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের শব্দ। বুকের ভেতর ত্রাসের খেলা। মুঠোফোন নামক যন্ত্রটি ডান হাতের মুঠোয় চেপে আছে তরি। আবারও তীব্র শব্দ হলো। তরি রুদ্ধশ্বাসে কাপা হাতে ফোন রিসিভ করলো। কানে চেপে ধরতে নিস্তব্ধতা জয়ী করে মাহমুদও নীরব রইল। তরির বুক চিরে বেরিয়ে এলো বিন্দু বিন্দু ভালো লাগার শ্বাস। ক্ষণকাল তার নীরবতা ভাঙল মাহমুদ। তার চিরাচরিত শান্ত স্বরেও ব্যাকুলতার প্রকাশ পেল। আসছেন না কেন তরি? তরি ঘুরের মাঝে আটকে গেল। বুক ভার করা অনুভূতি হলো তার। হঠাৎই মন বিষিয়ে উঠল। ভীষণ কান্না পাচ্ছে। তার যাওয়া উচিত ছিল। মানুষটিকে এভাবে অপেক্ষা করানো তার মোটেও উচিত হয়নি। থরথর করে কেমন বয়সের গড় এক এক করে কমতে লাগলো। বুঝদার এক যুবতী হয়ে উঠল ঘন ঘন আবেগের পশ্চা সাজানো কিশোরী। আবেশে নিভে এলো চোখের পাতা। চিকন টুটের ফাঁক গলিয়ে রিনিঝিনির স্বর বের হলো, আমি এক্ষুনি আসছি। তরির মত পাল্টে গেল। ঘুমোতে যাওয়া বাদ দিয়ে মন ছাদের দিকে টানলো। ধীর পায়ে দরজায় পা বাড়ালো। সাবধানে দরজা খুলে বাইরে দিয়ে চাপিয়ে রাখলো। ফোনের আলো না জ্বালিয়েই অন্ধকারে পা বাড়িয়ে সিঁড়ির হাতল চেপে এক একটি সিঁড়ির ধাপ পার করে ছাদে পা রাখলো। কিছুর সাথে সজোরে ধাক্কা লাগতেই মৃদু চিৎকারে দুকদম ছিটকে পড়ল তরি। ছোট্ট প্রাণটি হাতে চলে এলো যেন। তরির হাত চেপে ধরল মাহমুদ। তাকে শান্ত করতে বলল, আমি তরি, ভয় পাবেন না। বুকে হাত চেপে ঘন ঘন শ্বাস নিল তরি। মাহমুদের স্বর শুনে কিছুটা শান্ত হলো। অন্ধকার হাতরে মাহমুদের সাথে ধাক্কা লাগলো তার। নিজেকে দ্বাধস্থ করে মৃদু চেঁচিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? এক্ষুনি ভয়ে জানটা বেরিয়ে যাচ্ছিল প্রায়। অন্ধকারে তরির রণচণ্ডী রূপ টাওয়ার করা যাচ্ছে না, তবে কণ্ঠের তেজ স্পষ্ট শ্রবণ করে হাসল মাহমুদ। শব্দ হলো খুব সামান্য। তরি আরেকটু রাগ দেখিয়ে বলল, হাসছেন কেন আপনি? মাহমুদ কথা না বলে ফোনের ফ্ল্যাশ অন করে তরির মুখে ধরল। চোখ শুয়ে যাওয়া অন্ধকারে আলো পড়তেই চোখের পাতা নিভে গেল। মাহমুদ স্বাভাবিক ব্যাপারটিতেও মুগ্ধতা খুঁজে পেল। মুখটিতে স্নিগ্ধতার ভরপুর, কত শত মায়া। দিন দিন তার দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে করছে মেয়েটাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতে, তবে সে তরিকে সময় দিতে চায়। তরির আলোর বিপরীতে চোখ পিটপিট করে তাকালো। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গাল দুটো ফুলে উঠল। গমগমে সরে বলল, চোখে আলো ধরে রাখছেন কেন? মাহমুদ টুট এলিয়ে হাসল। তরির প্রশ্নের জবাব দিল না।
অনিমিষ চেয়ে থেকে আবদার করলো, আর একটু রাগ করুন না তরি, আপনার তেজি রূপটাও যে ভীষণ ভালো লাগে। দূর থেকে হিমশীতল করা বাতাস শৈল ছুঁয়ে দিল। তরির চোখে মুখে লজ্জার ছোঁয়ার নামল। মুখ লুকানোর বৃথা চেষ্টায় কিছু সময় পার করল। মাহমুদ আলু ঘুরিয়ে নিচের দিকে তাক করতেই তরি সোজা হয়ে দাঁড়ালো। এখনও আর চোখে আলো লাগছে না। আপনি আমাদের সাথে বিয়েতে যাবেন তরি? চলুন না একসাথে যাই, আপনাকে ছাড়া ভালো লাগে না আমার। মাহমুদের চোখ জোড়া শান্ত, অথচ তরি কোথাও একটা বেকুলতা টের পেল। তার বুকের ভেতরটা চটফটিয়ে ডানা চাপটালো। মলিন স্বরে জবাব দিল, বাবা যাওয়ার অনুমতি দেবেন না। মাহমুদ তরির স্বীকারোক্তি চাইল। শান্ত দৃঢ় কণ্ঠে শুধালো, আপনি যেতে চান কি না বলুন। আঙ্কেলকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তরি মাথা নিচু করে সম্মতি জানালো। মাহমুদ প্রচলিত শ্বাস ছাড়ল। মেয়েটাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না আজকাল। এই নিকষ কৃষ্ণ অন্ধকারের বুকে তরিকে তার এক টুকরো চাঁদ মনে হয়, যে নরম আলো ঝরঝরে তার হৃদয় আলোকিত করে। মাহমুদ মৃদু আলোয় চোখ জুড়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো মেয়েটাকে। সবসময় ভালোভাবেই চমৎকার লাগে, ভয়ঙ্কর সুন্দর লাগে। তরি জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে উসফুস করছে। দ্বিধা নিয়ে বলল, আমি আসছি। আর একটু থাকেন না তরি। মাহমুদ নিঃসংকোচ আবদার, বরাবরের মতোই আজকেও ফেলতে পারল না তরি। দ্বিরুক্তি না করে দাঁড়িয়ে রইল। ক্রমশ তার অস্থিরতা বাড়ল। সময়ের সাথে পাল্লা দিয়ে রাত গভীর হচ্ছে, অথচ মাহমুদের হেলদুল নেই। পারলে সে সময়টাকেই থামিয়ে দিত। তরি করুণ সুরে বলল, রাত অনেক হয়েছে, এবার যাওয়া উচিত। মা বাবা জেগে গেলে সমস্যা হবে। এত পালাই পালাই করেন কেন তরি? ঠিক আছে চলুন। তরির সামনে হাঁটল। মাহমুদ তার পিছু পিছু কাছ ঘেঁষে হাঁটতেই জমে গেল সে। চেয়ার শক্ত করে বাকি সিঁড়ি পার করলো। আর একটু কাছাকাছি থাকলেই সে ঢলে পড়ত। শুক্রবার শনিবার দুদিন সরকারি বন্ধ পেয়ে বড় ভাইয়া আর ভাবি চলে এলেন। আয়েশা সুলতানা বিকেলের সময় করে বিল্ডিংয়ের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন ইরাকে। সন্ধ্যার পর আসলেন তরিদের বাসায়। দরজায় বেল দিতেই তরি এসে দরজা খুলল। সকালেই ইরার সাথে দেখা করে এসেছে সে। তরি মিষ্টি করে বলল, ভেতরে আসুন। আয়েশা সুলতানা ইরাকে নিয়ে ভেতরে ঢুকলেন। বৈঠকখানায় তরির বাবা বসে আছেন। ইরা সালাম দিল। বাবা গম্ভীর স্বরে সালামের জবাব দিয়ে উঠে পড়লেন। ভাবলেন মেয়ে মানুষের আলাপ আলোচনায় থেকে তিনি কি করবেন। উল্টো নতুন মেয়েটার হয়তো অস্বস্তি হবে। ইরার একটুও অস্বস্তি হলো না, বরং চমৎকার হেসে বলল, আঙ্কেল কোথায় যাচ্ছেন? সবাই মিলে গল্প করি, বসুন। মেয়েটি যেন আদেশ দিল ওনাকে। তরির বাবা গম্ভীর একগুঁয়ে দাঁতের মানুষটি থতমত খেলেন, তবে চেহারায় তা প্রকাশ না করেই সোফায় একপাশে বসে পড়লেন। ইরা মিটিমিটি হাসল। সে বেশ বুঝতে পেরেছে উনি খানিকটা ভড়কে গিয়েছেন। তরির মায়ের সাথে চা নাস্তা ব্যবস্থা করে পাশে এসে বসল। ইরা নিজ থেকেই কথা তুলল। তরির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটা আবদার করব, বলুন রাখবেন? তরির বাবা আশ্চর্য হচ্ছেন। মেয়েটা একের পর এক চমকে দিচ্ছে ওনাকে। ঠিকঠাক পরিচয় হয়নি, অথচ অনায়াসেই আবদার করছে। তরিটা যেন ঠিক বিপরীত, খুব তাড়াতাড়ি কারোর সাথে মিশতে পারে না। তাই ভেবেছিলেন এই মেয়েটাও তেমনই হবে, কিন্তু তিনি ভুল। নিজের গম্ভীর ভাব কিছুতেই ধরে রাখতে পারলেন না। গলা খাকারি দিয়ে বললেন, বলো। আমার বোনের বিয়ে কিছুদিনের মধ্যে, আপনারা সকলে আমন্ত্রিত। কিন্তু তরি আর মিটু মায়েদের সাথে হলুদের আগেই চলে যাবে। সম্ভব নয়। মিটু তরি দুজনেরই পড়াশোনা আছে। তরি এবার ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। ইরা মলিন কণ্ঠে বলল, দুদিনে এমন কিছু হবে না। দিন না আঙ্কেল, ওরা দুজন সেদিন অল্প কিছু মুহূর্তেই আমাকে বোন বানিয়ে এসেছে। এখন আমি কিভাবে ভাই বোন রেখে অন্য বোনের বিয়েতে যাই? আমার তো বাবা নেই। আপনি অন্তত বাবা হয়ে আমার আবদারটি রাখুন। বাবা নেই শুনে তরির বাবা কিছুটা নরম হলেন। বললেন, আচ্ছা যখন যাবে তখন দেখবে। এটা কি আবদার রাখা হলো? আপনি আবদার রাখলেন না, আবার ছুঁড়েও ফেললেন না। অগত্যা মত দিতে হলো বাবাকে। রাশবাড়ি গলায় বললেন, ঠিক আছে যাবে। ইরার টুটে হাসি ফুটে উঠল। আয়েশা সুলতানা মনে মনে হাসলেন। মাহমুদের বাবাও ছিলেন এমন কাঠকুট্টা স্বভাবের। ঠিক এমনভাবে অল্প অল্প করে শ্বশুরের মনেও জায়গা করে নিল মেয়েটা। রামি নাচতে নাচতে মিটুকে বলল,
জামা কাপড় এখন থেকে গুছিয়ে নে, সাথে কয়েকটা পলিথিন বানিয়ে নিস। তোর তো খাবার তুকানোর অভ্যেস আছে। সমস্যা নেই, আমি আছি তো। সবাইকে বুঝিয়ে বলবো ছেলেটা হাবাতা, বছরে একবার ভালো কাপড়ের দেখা পায় না। মিঠু অগ্নিচোখে তাকিয়ে ভস্ম করে দিল রামিকে। তুই আবাত, তোর বংশে যে কয়টা বেঁচে আছে সবটা আবাতের দল। পলিথিন তোর লাগবে, মিঠুর নয়। মিঠু হলো জমিদারের বংশধর। রামি দু হাতে আজলা করে মুখ উগড়ে বমি করার বান করে মিঠুর দিকে ছুঁড়ে মারল। তোর জমিদারিতে বমি করি আমি। মিঠুর সকাল থেকেই সর্দি লেগেছিল। হাতে টিস্যু নিয়ে নাক মুছে রামির শরীরে ছুঁড়ে বলল, তোর মতো হাবাত কি চিনবে জমিদারি? তোরা চিনিস ভাত, সবগুলো ফকিন্নির জাত। অরু কুমোরে হাত দিয়ে পিট করে তাকিয়ে রইল দুজনের ঝগড়া। একটু পরই গলায় গলায় ভাব হয়ে যাবে। বড়দের মতো দুজনকে ধমকে উঠল অরু, ঝগড়া বন্ধ করো, পিটিয়ে একেবারে চামড়া তুলে ফেলবো দুজনের। রামি তুচ্ছ তাচ্ছিল্য করল অরুকে, বিদ্রুপ হেসে বলল, চুন্নুপুটি আমাদের শাসন করতে এসেছে, যা ভাগ এখান থেকে। অরু নিজের অপমান বরদাস্ত করতে পারল না। বিছানায় যার হাতে নিয়ে তাড়া করল রামিকে। দুজনে মিলে চক্কর খাটল পুরো রুম। রামিকে হেনস্থা হতে দেখে পায়ে পা তুলে আরাম করে বসলো মিঠু। বসে বসে অরুকে ডিরেকশন দিচ্ছে রামিকে কিভাবে আক্রমণ করলে ভালো হয়। অন্ধকারকে বিদায় জানিয়ে সূর্য উঠল পূর্ব আকাশে। সকালের মিঠা রোদ বেলা বাড়ার সাথে সাথে উত্তাপ চড়ালো। তরি ক্লাসের জন্য বের হলো। মাহমুদ নিচেই দাঁড়িয়ে আছে। ইদানিং তরি না নেমে আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তারপর একসাথে যায়। তরি প্রথম মাহমুদের সাথে যেতে না চাইলেও এখন তার আবদার ফেলতে পারে না। দাঁড়ালো, চোখ দুটো তাকে সম্মোহিত করে ফেলে, চুম্বকের মতো আকর্ষিত হয়। তরি এসে পড়তেই সিএনজি নিল মাহমুদ। সিএনজিতে টিকটাক উঠে বসতেই তরির বাবা এসে পড়লেন। তিনিও সামনের দিকেই যাবেন। ইমার্জেন্সি কল পেয়ে বাসা থেকে বের হলেন। মাহমুদ ওনাকে পেছনে বসতে বলে সামনে ড্রাইভারের সাথে বসে চলে গেল। তরির বাবা মাহমুদের সাথে আলাপ জুড়ে দিয়ে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, বিয়ের অনুষ্ঠানে তুমিও যাচ্ছ? মাহমুদ ভদ্রলোকের মতো গলায় স্বর নিচু রেখে জবাব দিল, জি আঙ্কেল, মা আর রামিকে এখান থেকে আমি নিয়ে যাব। তরির বাবা বললেন, তোমাদের সাথে তরি আর মিঠুও যাচ্ছে, ওদের খেয়াল রেখো, বিশেষ করে মিঠুর খেয়াল রাখবে। কখন কি গটিয়ে বসে, মনে বাদরামি ছাড়া আর কিছুই নেই ছেলেটার। মাহমুদ ওনাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি সামলে নেব। তরির বাবা গন্তব্যে আসতে নেমে গেলেন। মাহমুদ ফের পেছনে গিয়ে বসল। আলতো হেসে তরির ডান হাত মুঠোয় নিল। চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, দেখলেন তো তরি, আপনার বাবা কেমন করে আমায় দুদিনের জন্য আপনার দায়িত্ব বুঝিয়ে দিলেন, এরপর সারা জীবনের দায়িত্বও বুঝিয়ে দেবেন। তরি তাদের হাতের দৃঢ় বন্ধনে থাকালো, চোখ বুজে রইল খানিকটা সময়। বুক ভরে শ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি যে আমার মন ভেতার গোপন ঔষধ হয়ে উঠেছেন মাহমুদ, এভাবেই শক্ত করে ধরে রাখুন আমায়। কিন্তু বাসায় প্রকাশ করল না। মাহমুদের চোখে চোখ রেখে নিজের অনুভূতি প্রকাশ করার সাহস নেই তার। তরির লজ্জায় লুটিয়ে পড়বে। মাহমুদের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টাও করল না, বাড়তে দিল গাঢ় অনুভূতি।